বিবিসি প্রবাহে আজ দেখুন ফারাক্কা বাঁধের 50 বছর পূর্তিতে বিশেষ প্রতিবেদন। ফারাক্কা বাঁধের কারণে গত 50 বছরে পদ্মাসহ বহু নদ নদী ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে নদ নদীর উপরে ফারাক্কা বাঁধের প্রভাব কতটা জানাবো আমি আবুল কালাম আজাদ। ফারাক্কা বাঁধ নিয়ে কতটা বিতর্ক আছে ভারতে, কথা বলবো পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে, আমি শারমিন রমা। ফারাক্কা বাঁধের প্রসঙ্গ ছাড়াও আজ আরো থাকছে শনিবার হেফাজতের আসন্ন মহাসমাবেশ ঘিরে কৌতূহল, এমন জমায়েত ডাকার উদ্দেশ্য কি? বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে সবচেয়ে বেশি দিন ধরে অস্বস্তির কারণ হয়ে থেকেছে যে বিষয়টি, সেটি হচ্ছে ফারাক্কা বাঁধ। গত 50 বছর ধরে ফারাক্কা বাঁধের কারণে পদ্মায় পানি প্রবাহ কমে গিয়ে অনেক নদীর মৃত্যু, জীবন জীবিকা, জীববৈচিত্র্যের ক্ষতি সহ বহুমাত্রিক প্রভাব বিবেচনায় বাংলাদেশ ভারত দুদেশেই এই বাঁধের জোরালো বিরোধিতা রয়েছে। 50 বছরে বাংলাদেশে এটির প্রভাব নিয়ে দেখে নেওয়া যাক বিবিসির আবুল কালাম আজাদের সরেজমিন প্রতিবেদন। পদ্মার বুকে জেগে উঠেছে এই বিশাল চর। শুষ্ক মৌসুমে পদ্মার এই চর দেখে বোঝার উপায় নেই যে এই পদ্মা এক প্রমত্তা খরস্রোতা নদী। এই নদীর শাখা নদী, উপনদী সহ বাংলাদেশের অনেক নদ নদীর উপরই প্রভাব পড়েছে ফারাক্কা বাঁধের। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর রাজশাহীর গোদাগাড়িতে এই হলো পদ্মার বর্তমান চেহারা। ভারতে গঙ্গা আর বাংলাদেশে পদ্মা নামে এই নদী প্রবাহিত হয়েছে। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের অন্যতম এই প্রধান নদীর 80% মতো পানির প্রবাহ কমে গেছে উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের সময়ের তুলনায়। এখন আর তখন বহুত ডিফারেন্স। বাঁধ ছিল না তখন পানির খুব বেগ, ক্ষমতা আর স্রোত খুব। পদ্মা নদীর তীরে জন্ম ও বেড়ে ওঠা মোহাম্মদ সানাউল্লাহ 70 বছর ধরে দেখে আসছেন এই নদী। এই নদীর ধরেন একটা পাড়ে ভিড়েতে 4 জন লোক ঘাবড়ে গেছে, মানে পানি এত চাপ আর স্রোত ছিল। জন্মের পর থেকেই রাজশাহী এলাকায় পদ্মায় মাছ শিকার করেন মোহাম্মদ রাব্বির হোসেন। সারা জীবন নদীতে থাকার অভিজ্ঞতা থেকে পদ্মার স্মৃতিচারণ করছিলেন তিনি। এখন আপনার চরপের নদীর কন্ডিশন খারাপ, এটা থেকে একবার এটা পর্যন্ত গোটা নদী থাকতো, এত বড় নদী থাকতো। যেমন চাঁপাইনবাবগঞ্জে ঢাকা যায় তো মানলে আপনার আম সবজি তরকারি সব নিয়ে দেখেছি, আমার বুদ্ধি পাড়ে দেখেছি আমি। পদ্মা নদী শুকিয়ে গেছে, যে আপনার এই ভিতরের নদী ছিল এটাও শুকিয়ে গেছে। এই সামনে আপনার এটা খানপুর। পানি সংকটে পদ্মার যে শাখা নদীগুলো ক্ষতিগ্রস্ত তার একটি বড়াল। রাজশাহী থেকে ভাটিতে 4 ঘাটে বড়াল নদীর উৎসমুখ। পদ্মা থেকে রাজশাহী নাটোর হয়ে এর গতিপথ যমুনা পর্যন্ত। উৎসমুখ থেকে কিছুটা এগোলেই দেখা যায় গড়াল নদী শুকিয়ে মরে গেছে। এ নদীর জীবন মৃত্যুর সাক্ষী স্থানীয় শিক্ষক রেজাউল করিম। তা আমি ছোটবেলা থেকেই তো এটা দেখছি। দুটা কারণ, একটা হলো ফারাক্কার বাঁধের জন্য এই নদীতে পানি আসছে কম, নদীটা ভরাট হয়ে যাচ্ছে। আর আরেকটা কারণ হলো যে এখানে সুইচ গেট দিয়ে পানি এইদিকে যেতে পারছে না। পদ্মায় পানির প্রবাহ কমে অস্তিত্ব সংকটে পড়েছে কুষ্টিয়ার গড়াই নদী। অর্ধ শতাব্দীর বেশি এই গড়াই আর পদ্মায় কাটিয়ে দিয়েছেন নায়েব আলী। তার দেখা পদ্মা আর গড়াই নদী আমূল বদলে গেছে গত 50 বছরে। নদী মরিয়ে গেছে, নদী বেঁচে নেই। খালি বর্ষাকালটাই থাকে একটু পানি, বর্ষা চলে গেলেই আর থাকে না। এটি হচ্ছে গড়াই নদীর উৎসমুখ। পদ্মায় পানি সংকটের কারণে বাংলাদেশে যে কয়টি নদী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এই গড়াই অন্যতম। এখন আমাদের তো টোটাল গড়াইটাকে আমরা 40 কিলোমিটারই চর পড়ে গেছিল। এটা আমরা বর্তমান আমাদের গড়াই নদীর ড্রেজিং তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে আমরা এটা ড্রেজিং করেই সচল রাখছি আর কি। আর আমাদের কুষ্টিয়াতে 11টা নদী আছে। এই নদীর ব্রাঞ্চ নদীগুলো হলো পদ্মা এবং গড়াইয়ের সাথে লিঙ্ক আপ। এখন যদি টোটালি পদ্মায় পানি না পাওয়া যায় তাহলে এই নদীগুলোও কিন্তু মৃতপ্রায় হয়ে যাবে। নদ নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের একটা বড় দুশ্চিন্তা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় এই সেচ প্রকল্প সম্পূর্ণ পদ্মা নদীর পানির উপর নির্ভরশীল। 4টি জেলার প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে সেচের জন্য 60-এর দশকে এই সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়। ফারাক্কায় পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে এই সেচ প্রকল্প বন্ধ রাখতে হয়েছে বিভিন্ন সময়। মিনিমাম পানির লেভেল লাগে 4 মিটার। দেখা যাচ্ছে 4 মিটারে গত 24 সালে আমাদের মার্চ মাসে পানি লেভেল নিচে নেমে 3.65 মিটারে চলে আসছিল, যে কারণে আমরা কোনো ইরিগেশন দিতে পারি নাই। পদ্মার উজানে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের 18 কিলোমিটার ভেতরে গঙ্গায় নির্মিত হয়েছে ফারাক্কা বাঁধ। নদী গবেষকরা বলছেন 1975 সালে ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই বাংলাদেশে পদ্মা ও এর শাখা নদীগুলোর সংকট শুরু হয়েছে।
নিঃসন্দেহে ফারাক্কার প্রভাব। আমাদের গবেষণায় আমরা দেখেছি যে ফারাক্কা বাঁধ চালু হলো 1975 সালে, তার আগে এই পর্যন্ত এই নদীগুলো ঠিক ছিল। যখন ফারাক্কা বাঁধ চালু হলো তখন এই নদীগুলো মরে যাওয়া শুরু হয়েছে। আমরা একটা চুক্তি করেছি 1996 সালে, যেটা 2026 সালে শেষ হবে। সেই চুক্তির পর আমরা কিছু পানি পেয়েছি, কিন্তু তার আগে 75 থেকে 95 পর্যন্ত এই যে 20 বছর যে পানি আসে নাই, তখন এই নদীগুলো মরে গেছে, গড়ার মতো নদীগুলো উঁচু হয়ে গেছে। গত বছর পদ্মাসহ 10টি নদীর প্রবাহ নিয়ে প্রকাশিত এক গবেষণায় যুক্ত ছিলেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। তিনি বলছেন, পদ্মার অস্তিত্ব রক্ষার জন্য অবিলম্বে পানি চুক্তি নবায়ন সহ বাংলাদেশের তরফে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা তিস্তার ক্ষেত্রে দেখছি যে তিস্তায় আমরা পানি পাই না, কারণ কোনো চুক্তি নাই। গঙ্গার ক্ষেত্রেও 96 সালের আগে তাই ছিল যে আমরা চুক্তি নাই বলে পানি পাইনি, ফলে পানিটা বন্ধ হয়ে যাবে। এটা দ্রুত নবায়ন করতে হবে, যত দ্রুত সম্ভব কূটনৈতিকভাবে। আন্তর্জাতিকভাবে আন্তঃসীমান্ত নদীর জন্য 2টো সনদ আছে জাতিসংঘ থেকে, তো এই 2টোর ক্ষেত্রেই বাংলাদেশকে দ্রুত রেটিফাই করতে হবে। গঙ্গা পদ্মা অববাহিকায় বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে বিস্তীর্ণ এলাকার জীবন জীবিকা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য পর্যন্ত পদ্মার পানি তথা ফারাক্কার বহুমাত্রিক প্রভাব রয়েছে। ক্ষতির নানা দিক বিবেচনা থেকে বাংলাদেশ ও ভারত দুই অংশেই ফারাক্কা বাঁধের জোরালো বিরোধিতা দেখা যায়। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। স্টুডিওতে আজ আছেন পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। ফারাক্কা বাঁধের লাভ ক্ষতির বিষয়টি বহুল বিতর্কিত। তো 50 বছর পর এসে এই সময়টাতে এর প্রভাব ঠিক কোন পর্যায়ে দেখছেন? ধন্যবাদ। প্রথমে আমি একটা কথা সংশোধন করে দিতে চাই। ফারাক্কা হচ্ছে ব্যারাজ, এটা বাঁধ নয়। যিনি কথা বলেছেন শেখ রোকন, কিংবা তার আগে আপনাদের যিনি কথা বললেন, এটা এই ভুল শব্দটা ব্যবহার করাতে বিশেষজ্ঞরা অনেক সময় কনফিউজড হয়ে যায়। বাঁধ হচ্ছে যেটা নদীর সমান্তরাল, কাজেই হার্ডিঞ্জ ব্রিজ থেকে একেবারে অনেক দূর পর্যন্ত বাঁধ আছে, সেটা বন্যাটাকে কন্ট্রোল করে। আর এটা হচ্ছে একটা ব্যারাজ যেটার পিছনে কোনো জলাধার নেই, নদীর মধ্যেই পানি আটকে রাখে। বাট এটা ভারতকে অ্যালাউ করে যে ফারাক্কা পয়েন্ট পর্যন্ত উজান থেকে যে পানিটা আসছে, সেই পানিটা সেই ব্যারাজের মাধ্যমে নিয়ন্ত্রণ করে হুগলি ভাগীরথী দিয়ে তারা কলকাতার দিকে নিয়ে যেতে পারে। তাহলে বিনিময়ে ভাটিতে পানি আসছে না। যখন ফারাক্কা ব্যারাজ অপারেশনাল ছিল না 1975-এর আগে, তখন একেবারে শুকনো মৌসুমেও সাধারণত 1 লক্ষ, 1 লক্ষ, 1.5 লক্ষ কিউসেক পানি আসতো। এই পরিমাণ পানি আসলে নদীটা কানায় কানায় ভর্তি থাকতো অ্যাটলিস্ট। আর বর্ষার সময় তো প্রচুর পানি, 15 লক্ষ, 17 লক্ষ কিউবিক ফিট পার সেকেন্ড। এর ফলে মানে শীতের সময় যে শুকনো মৌসুমে যে পানি থাকতো, 2 পারে যে শাখা নদী ছিল, আপনি এর উত্তর পারে অর্থাৎ বাঁ দিকের বড়াল নদীর অবস্থা দেখালেন, ইছামতি আছে আরেকটা, আর ডান দিকে গঙ্গার প্রথম শাখা নদী হচ্ছে যেটা পুরোপুরি ভারতে, তারপরেরটা হচ্ছে প্রধান হচ্ছে জলাঙ্গি, যেটা আমাদের এখানে আবার 2 ভাগ হয়ে মাথাভাঙ্গা, কপোতাক্ষ ইত্যাদি। তারপরে ছোট একটা নদী আছে যেটা আমরা ভুলেই গেছি প্রায়, তারপরে গোড়াই, মধুমতি, বলেশ্বর, তারপরে চন্দনা, বারাসিয়া, তারপরে আড়িয়াল খাঁ। আড়িয়াল খাঁতে পানি যায় কারণ ব্রহ্মপুত্রের এফেক্ট আছে, বাট বাকি যে অংশটা মোটামুটি আমাদের দক্ষিণ পশ্চিম এলাকা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোরের জেলাগুলো, খুলনার জেলাগুলো, এগুলো উজানের পানি পায় না। না পাওয়ার কারণে 75-এ যখন তারা পানি প্রবাহ বন্ধ করে দিয়ে নিয়ন্ত্রণে এনে পানি নেওয়া শুরু করলো, 1 বছরের মধ্যে লবণাক্ততাটা ট্রিমেন্ডাসলি বেড়ে গেল। কাজী আমরা যে বিরূপ প্রতিক্রিয়াগুলো দেখলাম এগুলো তো সত্যি, কিন্তু মেইন বিরূপ প্রতিক্রিয়া যেটা হচ্ছে, এটা খুব স্লোলি হচ্ছে। আমাদের দক্ষিণ পশ্চিমাংশ মরে যাচ্ছে এবং এর সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তন। আমার ভয় হচ্ছে 20-30 বছর পরে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনার লোকজন এই লবণাক্ততার কারণে দেশান্তরী হতে বাধ্য হবে। আপনি যে উদ্বেগের কথাগুলো বললেন, এখানে আন্তর্জাতিক যে সনদগুলো, এক্ষেত্রে সেখানে বাংলাদেশের র্যাটিফাই বা অনুস্বাক্ষর করাটা কতটা জরুরি, এবং একই সঙ্গে এই যে 2026 সালে একটি চুক্তি যেটি শেষ হতে যাচ্ছে, সেটি যখন আবার নবায়ন করা হবে, তখন শর্তাবলীগুলো কি বাংলাদেশের আবার নতুন করে ভাবার দরকার আছে? অবশ্যই দরকার আছে।
প্রথম যেটা ভাবা উচিত বাংলাদেশের সেটা হচ্ছে একটা চুক্তি হবে যতক্ষণ না এই চুক্তিটা অন্য চুক্তি দ্বারা রিপ্লেসড হয়। এই যে 5 বছরের চুক্তি যেটা আমরা 76-এ করে ভুল করেছিলাম, 74-এ আমরা আরেকটা ভুল করে 1974-এ ভুল করেছিলাম যে গঙ্গার বর্তমান পানি পর্যাপ্ত নয়, এটার প্রবাহ বাড়াতে হবে 74। আর 76-এ যখন আমাদের গঙ্গার প্রথম চুক্তি হয় এটাতে 5 বছরের একটা চুক্তি করে মারাত্মক ভুল করা হয়েছিল। পরে 81-তে আরেকটা চুক্তি হয়েছিল, 82-তে 2 বছরের, 88-তে 3 বছরের, এবং 88 থেকে 96 গঙ্গা চুক্তি হওয়ার আগ পর্যন্ত ভারত পানি দেয়নি যে তা না, পানি দিয়েছে কিন্তু তাদের খেয়াল খুশি অনুযায়ী। কাজেই মূল কথা হচ্ছে সমাধানটা আসতে হবে দীর্ঘমেয়াদী অববাহিকা ভিত্তিক। উজানের দেশগুলোতে নেপাল, ভুটান ঠিক না, নেপাল এবং ভারতে পানি ধরে রেখে এগোতে হবে, এটা ভারতীয়রাও বোঝে। কাজে এই 2 দেশের মধ্যে ব্যবস্থাপনাটার সমাধান হতে হবে রাজনৈতিকভাবে। গত অর্ধ শতাব্দী ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশে যেমন বিতর্ক আছে তেমনি ভারতেও কিন্তু ফারাক্কার সমালোচনা কম নয়। বন্যা আর নদী ভাঙনের জন্যও এটিকে দায়ী করেন অনেকে। কলকাতা আর দিল্লি থেকে বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ ও শিবশঙ্কর চ্যাটার্জির সরেজমিন প্রতিবেদনের অংশবিশেষ। 1000 মাইলেরও বেশি পথ পেরিয়ে এসে উত্তর ভারতের লাইফলাইন গঙ্গা এই ফারাক্কায় ব্যারাজের বাধায় বাধা পড়েছে। আর সামনের এই 109টি লক গেটে নিয়ন্ত্রিত হচ্ছে নদীর জলের প্রবাহ। আর আমার থেকে ঠিক 200 মিটার পেছনেই এই গঙ্গা থেকে কাটা হয়েছে ভাগীরথী ফিডার ক্যানাল, যে কৃত্রিম খাল পশ্চিমবঙ্গে সেচ আর পানীয় জল যোগাচ্ছে, বাঁচিয়ে রেখেছে কলকাতা বন্দরকেও। বছর 8 আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলেন ফারাক্কার জন্যই তার রাজ্য প্রতি বছর বন্যায় ভেসে যাচ্ছে, অতএব বাঁধটাই তুলে দেওয়া হোক। गंगा नदी में सिल्ट का डिपॉजिट बहुत ज्यादा हो रहा है और जब से फरक्का बांध बना है तब से यह स्थिति उत्पन्न हुई है, वरना पहले पानी के बहाव के साथ बहुत सारा सिल्ट बंगाल की खाड़ी में जाता था, समुद्र में जाता था। ফারাক্কার উজানে ঝাড়খণ্ড বিহারের আমজনতারও এই বাঁধকে নিয়ে বিস্তর অভিযোগ, বর্ষাতে যেমন তেমনি শুখা মৌসুমেও। फरक्का के लिए बरसात के टाइम में गेट खोलना चाहिए, बिहार वालों के लिए बहुत परेशानी है। बरसात के टाइम मतलब गेट बंद कर देते हैं, जब ओवरफ्लो होता है तब जाके गेट खोलता है, जब बिहार डूब जाता है तब। राजमार्ग का उस साइड में जैसा कि वो बड़ा गंगा ही तो है, तो साहेबगंज गया जाके देखिए राजमार्ग का उधर सूख जाता है, पूरा सूख जाता है। একটা সাপ রয়েছে, তার মুখটা আপনি চেপে ধরলেন, মাথাটা, তাহলে সে তো তার দেখবেন সে ছটফট করছে বেরোনোর জন্য, অ্যাজ ইফ ব্যারাজটা একটা মুখটা ধরার মতো জিনিস। এবং নদী তখন নদীর কোর্সটা তো পাল্টাচ্ছে, প্যাটার্নটা কার্ভস গুলো আরো বেশি হচ্ছে, বা প্যাটার্নটা ছটফট করার মতন একটা ওরা একটা সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছিল। এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি আবার জানাচ্ছেন নদীর ভাঙন ঠেকাতে না পারলে ফারাক্কা অচিরেই তাদের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। এই ড্রেজিং না করলে আগামী 50 বছর বলছেন কেন, অল্প কিছুদিনের মধ্যেই আরও আমরা নদীর গর্ভে চলে যাব। তো আমাদের কাছে ব্যারেজ একরকম অভিশাপের কারণও দাঁড়িয়ে গেছে। আর খোদ ফারাক্কার গ্রামবাসীরা কিন্তু প্রকল্পের কারণে খুশি, তারা চান বাঁধের দীর্ঘায়ু। যেমন কৃষিরা জলও পাচ্ছে, মাছ ধরছে, জেলেরা মাছও দুটো ধরে পড়ে খেতে পারছে। দূর দূর ঝাড়খণ্ড ফারখান কোথা কোথা বন্যা হচ্ছে, ওটাকে ধরলে তো চলবে না। ফারাক্কা নিয়ে বহু বিতর্ক, কিন্তু বাঁধ তুলে দিতে নীতিশ কুমারের প্রস্তাব নিয়ে কাজ করেছিল যে সরকারি কমিটি, তারাও কিন্তু হ্যাঁ বা না কিছু বলতে পারেনি। সেন্ট্রাল ওয়াটার কমিশন প্রোভাইডেড নো ডেটা। নদীতে ড্রেনেজ কনজেশন কি, বন্যার তীব্রতা ও কত ঘন ঘন বন্যা হয়েছে, নদীর ধারণ ক্ষমতা কত, সে ব্যাপারে সেন্ট্রাল ওয়াটার কমিশন আমাদের কোনো তথ্য উপাত্তই দেয়নি, ফলে আমরাও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। ইন নীতিশ কুমার প্রপোজাল। আবার এর একদম উল্টো মতবাদটা হলো কলকাতার স্বার্থেই ফারাক্কাকে যেভাবে হোক রক্ষা করতেই হবে। কলকাতা নদী বন্দরকে বাঁচাতেই হবে, কারণ কলকাতা নদী বন্দর শুধু কলকাতা কলকাতা বললে হবে না, সমগ্র পূর্ব ভারত এবং নর্থ ইস্টার্ন রিজিয়ন, উত্তর পূর্ব ভারত, তার একটাই পথ আমাদের ভারতবর্ষের বলতে গেলে কলকাতা বন্দর।
ফারাক্কার এই ফিডার ক্যানাল দিয়ে শুষ্ক মরশুমে কতটা জল টানা যাবে আর মূল নদী দিয়ে পদ্মায় কতটা জল ছাড়া হবে, গঙ্গা চুক্তির মূল কথা সেটাই। এখনকার চুক্তিতে বলা আছে এই সময়টায় প্রতি 10 দিনে ক্যানাল আর পরের 10 দিনে পদ্মা অন্তত 35,000 কিউসেক পরিমাণ জল পাবে। এখন আগামী বছর কোন শর্তে এই চুক্তির নবায়ন হয় তার উপরও নির্ভর করছে ফারাক্কার ভবিষ্যৎ। ফারাক্কা নিয়ে পুরো প্রতিবেদনটি দেখতে পারেন বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে। স্টুডিওতে আছেন পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। ডক্টর নিশাত, ভারতেও ফারাক্কা নিয়ে নানা ধরনের মত আছে। বলা হচ্ছে যে কলকাতার জন্য এটি প্রয়োজন, কিন্তু বাস্তবতা হচ্ছে দুদেশের জন্যই এটি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সমাধানের ক্ষেত্রে আমরা অনেক কিছুই অনেক সময় শুনেছি, বিশেষজ্ঞরা বলেছেন বিভিন্ন সময় আকার পরিবর্তন কিংবা ডিকমিশনের মতন প্রসঙ্গ এসছে, কিন্তু গঙ্গার মতো বড় একটা নদীতে সেটা কতটা সম্ভব এবং এটাতে কি আসলে সমস্যার সমাধান হবে, কি করা যাচ্ছে? প্রথম কথা দেখেন, ভারতীয় যারা কথা বললেন তারা কেউ বাঁধ শব্দ উচ্চারণ করেনি, ব্যারাজ বলেছে। আরেকটা শব্দ আছে যেটা ড্যাম। নদীটার একেবারে উজানে পাহাড়ি এলাকাতে যদি ড্যাম করা যায়, ভারত নেপাল কথা বলছে, ভারত নেপাল যৌথভাবে করছে, কিন্তু এটা ভারত বাংলাদেশ নেপাল যৌথভাবে যদি করতে পারে তাহলে শুকনো মৌসুমে যে পানিটা কম, এই প্রবাহটা বাড়ানো যেতে পারে। এটা ভারতীয় বিশেষজ্ঞর সাথে আমার বহু কথাবার্তা হয়েছে এবং আমাদের যৌথ নদী কমিশনে যখন আলাপ আলোচনা হয় তারাও স্বীকার করে। এখন এটার জন্য প্রয়োজন সারা বছরের যত আলাদা আলাদা সমস্যা। শুকনো মৌসুমে পানি নেই, আমাদের এখানে পানি নেই, তাদের এখানেও পানির চাহিদা আছে, যেমন কলকাতায় পানির চাহিদা আছে, যে কারণে কলকাতাতে পানির লবণাক্ততা কমছে। তাদের যে কলকাতা নগরীর ওয়াটার সাপ্লাই করে পলতা বলে একটা জায়গা থেকে, যেখানে তারা ওয়াটার ট্রিটমেন্ট সাপ্লাইটা করে, সেখানে লবণাক্ততা কমছে, তাদের ডাটাই বলে। আমাদের এখানে লবণাক্ততা ট্রিমেন্ডাসলি বাড়ছে এবং আমরা প্রথম যখন 70-80 দশকে আমরা কথা বলেছি, আমার মতো যারা, আমাদের কথা কেউ ভালো করে শোনেনি। আমরা তখন দীর্ঘমেয়াদী বিরূপ প্রতিক্রিয়া, যেটা মাইগ্রেশন হবে, খুলনা থেকে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট থেকে প্রচুর লোক মাইগ্রেট করতে বাধ্য হবে, ওটা বসবাসের অযোগ্য। অবশ্য তার সাথে আরেকটা কারণ যোগ হচ্ছে জলবায়ু পরিবর্তন। এখন অববাহিকা ভিত্তিক যদি আমরা আলোচনা করে সমাধান করতে পারি, সমাধানটা হবে বর্ষার একটা সমাধান আর শুকনো মৌসুমের একটা সমাধান। বর্ষার কথা ওরা যেটা বললেন, বিহারের মুখ্যমন্ত্রী যেটা বললেন, এটা আমার একটু মজা লাগছে এই কারণে, বন্যাটা কোথায় হয়? বন্যাটা হয় নেপালের ভাটিতে, কোশি নদীর অববাহিকায়। কাজেই এই বন্যার সাথে ফারাক্কার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, শুকনো মৌসুমে তারা যদি আরও পানি চান তাহলে সেই বর্ষার পানিটা ধরে রাখতে হবে। আপনার একটা কথা আমার খেয়াল করবেন, শুকনো মৌসুমে ফারাক্কার আগে মিনিমাম 1 লক্ষ কিউসেক, 1.5 লক্ষ কিউসেক, 2 লক্ষ কিউসেক পানি থাকতো, আর বর্ষাকালে পানি হচ্ছে 17-18 লক্ষ পানি। এই শুকনো মৌসুমেরটা যদি বাড়ানো যায় আর বর্ষাটাকে যদি কমানো যায় তাহলে বন্যাও থাকলো না, সেচের প্রবলেম থাকলো না, নৌ চলাচলের প্রবলেম হবে। এটাকেই আমি মনে করি এবং বাংলাদেশ থেকে মনে করা হয় কারেক্ট সমাধান। তবে সামনের বছর চুক্তি শেষ হলে ঘাটতি আছে এটা জেনে, যে চুক্তি হয়েছে 77-76 থেকে তো কাজ করছে, এইটাকে ওই অবস্থায় নবায়ন করে অবস্থাটার পরিবর্তনের চিন্তা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। তাই সারা দেশ থেকে লোক জমায়েতের তোড়জোড় করছে সংগঠনটি। কিন্তু প্রশ্ন উঠছে, রাজনীতিতে যখন নানা পক্ষ সক্রিয় হচ্ছে তখন হেফাজতের এমন কর্মসূচি কেন? আর আলোচনা না করেই নারী কমিশনের পুরো প্রতিবেদনটি, এমনকি কমিশন বাতিলের দাবি বা কেন তোলা হচ্ছে? ঢাকার উত্তরায় হেফাজতে ইসলামের মিছিল। সপ্তাহখানেক আগে সংগঠনটি এই মিছিলের আয়োজন করে আগামী 3রা মে ঢাকায় তাদের মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল সহ 4টি দাবিতে এই মহাসমাবেশের ডাক দেয়া হলেও গত রমজানে যখন প্রথমের পরিকল্পনা হয় তখন সংগঠনটির মূল দাবি ছিল হেফাজতের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার এবং তাদের ভাষায় শাপলা চত্বরে গণহত্যার বিচার। তখন থেকেই হেফাজতের এই সমাবেশ আলোচনা তৈরি করে, কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে হেফাজতের এক ধরনের সুসম্পর্ক ও যোগাযোগ আছে। কিন্তু এর মধ্যেই মামলা প্রত্যাহারের জন্য সমাবেশ করে সরকারকে চাপ দেওয়ার প্রয়োজন কেন পড়ল?
সমাবেশ করার চিন্তা করছি। সরকার তো ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছেন। তো নির্বাচনে আবহ তৈরি হলে আমাদের মামলাগুলো প্রত্যাহার হবে না, একটা রাজনৈতিক মারফেসে আমরা পড়ে যাব। সরকার হাজারো দাবি মানছে না, তো আমাদের দাবি মানতে সমস্যাটা কোথায়? নির্বাচিত সরকার আসার পর এটা তো বিশ্বাস করা যায় না কখন কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা উঠে পড়ে লাগে। একদিকে হেফাজত বড় ধরনের জমায়েত করতে চায়, অন্যদিকে তাদের এই জমায়েতের পেছনে এখন 1 নম্বর কারণ হিসেবে তুলে আনা হয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে, যেখানে উত্তরাধিকার সম্পত্তিতে নারীদের সমান অধিকার, বহুবিবাহ বন্ধের প্রস্তাব, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, বিভিন্ন বিষয়ে নারী পুরুষ সমান অধিকারের মতো বিষয়গুলোকে ইসলাম বিরোধী হিসেবে দেখছেন হেফাজত নেতারা। উত্তরাধিকার সম্পত্তিতে ছেলেকে মেয়ের তুলনায় দ্বিগুণ সম্পত্তি এবং মেয়েকে ছেলের তুলনায় অর্ধেক সম্পত্তির যে বিধান, এই জাতীয় বিধানটাকে তারা পরিবর্তন করার দাবি জানাচ্ছে। তো যেটা সরাসরি কোরআন বিরোধী। তো এটা হলো প্রথম আমাদের যে এই জাতীয় প্রস্তাবনা থাকার কারণে তাদের এই প্রস্তাব বাতিল, প্রত্যাখ্যান করা এবং এই জাতীয় প্রস্তাবনার দায়ে এই কমিশনকে বাতিল করতে হবে। বাংলাদেশে গত 19 এপ্রিল নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পেশের পর এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে, সেটা ঠিক। কিন্তু আলোচনা, বিতর্ক এবং সংলাপের মতো পদক্ষেপের বাইরে এসে হেফাজতে ইসলাম যেভাবে পুরো প্রতিবেদনকেই বাতিল করতে বলছে এবং মহাসমাবেশের মতো কর্মসূচি দিচ্ছে, সেটাকে এক ধরনের চাপ প্রয়োগের চেষ্টা হিসেবেই দেখছেন কমিশনের এই সদস্য। আমরা জানতাম যে অপোজিশন আসতে পারে, কিন্তু একদম যে রিপোর্টটা তুলে ফেলে দিতে হবে এমন চিন্তা করিনি। মানুষকে তো একাডেমিক আলোচনা করতে দিবেন। একাডেমিক্যালি আপনি আমাদের বিরুদ্ধে আসেন, কিন্তু আপনি একটা মিটিংয়ে ডাকলেন, শত শত লোক আসলো, সব ইয়েস স্যার বলবে এবং আপনি আমাদেরকে বের করে দিতে চাইবেন এবং আমাদেরকে চিহ্নিত করবেন, এটা ঠিক না। মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে। এবং এটা আমি বললাম শুধুমাত্র আমাদের রিপোর্ট না, এটার সঙ্গে আরো অন্যান্য কিছু আছে হয়তো। নারী বিষয়ক সংস্কার কমিশনের এই সদস্য বলছেন, তাদের ভাষায় কমিশনের প্রস্তাবে তারা ধর্মীয় আইনকে চ্যালেঞ্জ করেননি, বরং ঐচ্ছিক হিসেবে সব নারীর সামনে নতুন একটি বিকল্প হাজির করতে চেয়েছেন। ধর্মীয় আইনকে আমরা টাচও করিনি। আমরা বলেছি একটা সিভিল ল করা উচিত, যে আইনের মাধ্যমে প্রতিটি মহিলা, বাংলাদেশের প্রতিটি মহিলাই তাদের সম অধিকার অর্জন করবে এবং এটা ঐচ্ছিক হবে, অপশনাল। তো সেটা তো আমরা যে সংস্কার কমিটিতে দিয়েছি, সরকারের কাছে দিয়েছি বলেই এটা গ্রহণ হয়ে গেল তা তো না। সব মিলিয়ে যে পরিস্থিতি, তাতে এক ধরনের ভীতি বা উদ্বেগ স্পষ্ট, যদিও হেফাজত নেতারা অবশ্য ভিন্ন কথা বলছেন। ধর্ম পালনকারী শ্রেণীর কাছ থেকে কোনো প্রতিনিধিত্ব রাখা হয়েছে এই কমিশনে, সেই কমিশন গঠনটাই একটা উদ্দেশ্যমূলক মনে হচ্ছে। কাজে এই জন্য এই বিষয়টা আমরা আশঙ্কা করছি যে এই নারী বিষয়ক যে কমিশনের যে প্রস্তাবনা, এটা দ্রুত কার্যকর করার কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে, পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে যাবে। হেফাজত নেতারা আশঙ্কা করছেন, তাদের ভাষায় কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের কাজ শুরু হয়ে যেতে পারে, যদিও এরকম কোনো উদ্যোগ বা আগ্রহ সরকারের তরফ থেকে এখনো দৃশ্যমান হয়নি। এমনকি অন্যান্য কমিশনের প্রতিবেদনের মতো নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কোনো আলোচনার উদ্যোগও নেই। কিন্তু এরপরও কমিশন বাতিলের মতো দাবি তুলে হেফাজতের আসন্ন মহাসমাবেশ এবং নতুন কর্মসূচির পরিকল্পনা যে উদ্বেগ আরও বাড়িয়ে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।